আমার কাছে আরো 10 লক্ষ টাকা চেয়েছে মা। টাকা দিতে না পারে ওরা আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা। যৌতুক দরকার, তার জন্য আমায় চোর বানানোর কি দরকার? আমি শুধু চাই তুমি ভালো থাকো আপা। হয়েছে হয়েছে, এত আবেগী কথা আমাকে শোনাতে হবে না। আমি আমার বাবার বাড়িতে কখন আসবো সেটা আমার ব্যাপার। মায়া, ও মায়া, এখনো ঘুম থেকে উঠিসনি? তোকে না বলেছিলাম নদীর ঘাট থেকে পানি নিয়ে আসতে? হ্যাঁ মা, এই তো উঠেছি, কিন্তু এখনো তো ভালোভাবে সকাল হয়নি। নদীর ঘাটে যেতে হলে তো ওই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয়। আমার খুব ভয় করে মা, আর একটু পরে গেলে হয় না? কখন যাবি সেটা কি তোর কাছ থেকে আমায় শিখতে হবে? এই সংসারে কখন কি হয় সেটা আমি ঠিক করি। আমি যখন বলেছি এখন পানি আনতে যেতে হবে, তখন এখনই যেতে হবে। আচ্ছা মা, আমি যাচ্ছি। আর শোন, আমার মেয়ে ঝুমা ঘুম থেকে উঠেই খাবার চাইবে, আর ঘরে পানি না থাকলে রান্না করবি কি দিয়ে? তাই বেশি কথা না বাড়িয়ে এখনই বের হয়ে যা। আচ্ছা মা, আমি যাচ্ছি। মায়া একরাশ ভয় বুকের মধ্যে নিয়ে জঙ্গলের পথে কলসি হাতে রওনা হলো। চারপাশ তখনও অন্ধকার। জঙ্গলের পথ পেরোতে গিয়ে তার বুক কাঁপছিল। আরে মায়া, এই ভরা রাতে তুই কোথায় যাচ্ছিস? নদীর ঘাটে যাচ্ছি দিদা, পানি আনতে হবে। এই সময় কেউ নদীর ঘাটে যায়? তুই জানিস না এই জঙ্গলের রাস্তা ভালো না? জানি দিদা, কিন্তু কি করব বলো, আমাকে এখনই পানি আনতে যেতে হবে। তোর পরিবারের লোকের কি কোনো বুদ্ধি নেই? এত রাতে একটা মেয়েকে একা পাঠায়? দিদা, এসব বলে কি হবে? আমার সংসারে আমি সবচেয়ে অবহেলিত মানুষ। আমার কিছু হয়ে গেলেও হয়তো কারোর কিছু যায় আসে না। সবাই আমাকে একটা বোঝা মনে করে। চি মা, তোর মতো ভালো মেয়েকে কেউ বোঝা মনে করে? আমার যদি তোর মতো একটা নাতনি থাকতো তাহলে আমি তাকে মাথায় করে রাখতাম। দিদা, তুমি আমাকে যতটা গুরুত্ব দিচ্ছ হয়তো এতটা গুরুত্ব পাওয়ার যোগ্যতা আমার নেই। আমি আমার সৎ মায়ের সংসারে থাকি, দুবেলা খেতে দেয়, এটাই আমার কাছে অনেক। এমন কথা বলিস না মা। এখন তুমি বাড়ি যাও দিদা, সকাল হয়ে যাচ্ছে। আমি সময় মতো পানি নিয়ে না পৌঁছালে মা আমাকে ঘরে ঢুকতেই দেবে না। আচ্ছা মা, নিজের শরীরেরও একটু যত্ন নিস। সংসারের জন্য নিজেকে শেষ করে ফেলিস না। চেষ্টা করব দিদা। মা, আমার ক্ষুধা পেয়েছে, রান্না হয়নি? এই বাড়িতে থাকতে থাকতে আমার শরীরটা শেষ হয়ে গেল। এক বেলা খেলে আর এক বেলা খাওয়ার সময় পায় না। রান্না করবে কে মা? ওই মায়াই তো সারা জীবন রান্না করে আসছে। ছোটবেলা থেকেই তো মেয়েটাকে দিয়ে কাজ করিয়েছি। সত্যি বলছি মা, ওর ওই কান্নাকাটি আমার একদম ভালো লাগে না। সব সময় মাকে মনে করে কাঁদে। তার মা তো অনেক আগেই মারা গেছে। যেটা আর ফিরে আসবে না সেটা নিয়ে এত কান্নাকাটি করে কি লাভ? তুই বরঞ্চ চল রান্নাঘরে গিয়ে দেখি ওই মেয়ে রান্নাঘরে রান্না শেষ করেছে কিনা। মায়া, এখনো তরকারি চুলো থেকে নামাসনি? আমরা খাবো এখন। এই তো আপা, তরকারি প্রায় হয়ে গেছে, শুধু ভাতটা বসালেই হয়ে যাবে। কি, এখনো রান্না হয়নি? আপা, সকালে নদীর ঘাট থেকে পানি নিয়ে এসে তারপর রান্না শুরু করতে হয়। নদীর ঘাট তো এখান থেকে অনেক দূরে, আমি তো একলা মানুষ, একটু তো সময় লাগবেই। তোর কথা শুনলেই মনে হয় এই সংসারের সব কাজ শুধু তোর জন্যই কঠিন। কি হচ্ছে এখানে? মা, তুমি এসে দেখো, এখনো রান্না হয়নি, আমরা না খেয়ে বসে আছি। মায়া, তুই আবারও আমার মেয়ের মুখে মুখে কথা বলছিস? না মা, আমি শুধু বোঝাবার চেষ্টা করছিলাম। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। কাল ভোরে উঠেই আগে চুলায় আগুন জ্বালাবি, তারপর অন্য কোনো কাজ করবি। আচ্ছা মা, তাই হবে। তোকে আমরা অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর ছাড় নেই। আমার মেয়ের বিয়ে সামনে। ঠিক আছে মা, আমি আরো আগে উঠেই কাজ করব। 5 মিনিটের মধ্যেই ভাত আমার সামনে বেড়ে দিবি, আর একটাও কথা শুনতে চাই না। কিছুদিন পর ঝুমার বিয়ের দিন চলে এলো। বড়লোক পরিবারে বিয়ে হচ্ছে বলে ঝুমা ও রহিমার আনন্দের শেষ নেই। আপা, আজ তোমার বিয়ে হয়ে গেল, তোমার কথা খুব মনে পড়বে।
ছোট থেকেই তো তোমার সঙ্গে বড় হয়েছি। শ্বশুর বাড়ি গিয়ে আমাদের ভুলে যেও না, মাঝে মাঝে বাড়িতে এসো। হয়েছে হয়েছে, এত আবেগী কথা আমাকে শোনাতে হবে না। আমি আমার বাবার বাড়িতে কখন আসব সেটা আমার ব্যাপার। আমি শুধু চাই তুমি ভালো থাকো আপা। আর হ্যাঁ, আমার বিয়েটা কোথায় হচ্ছে জানিস তো? বড়লোক বাড়িতে। দেখছিস না কত গয়না দিয়েছে। আর শোন মায়া, আমার মেয়েকে অনেক টাকা যৌতুক দিয়ে বিয়ে দিচ্ছি। তোকে যৌতুক দিয়ে কে বিয়ে দেবে? তোর বাবাই তো তোর পেছনে টাকা খরচ করতে চায় না। মা, গরিব ঘরেও যদি আমার বিয়ে হয় তাও আমার কোনো অভিযোগ নেই। ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে। মা, আমি শুধু চাই আপা খুশি থাকুক। যারা অল্পতেই সন্তুষ্ট থাকে তাদের ভাগ্য অল্পতেই থেমে যায়। আমি সারা জীবন বড়লোক বাড়ির স্বপ্ন দেখেছিলাম, তাই আমার বিয়েটাও বড়লোক বাড়িতেই হয়েছে। আপা, আজ আপনার সুখের দিন। এসব কথা না বলে আমার অনেক কাজ পড়ে আছে। বিয়ে বাড়ির বাসন কুসুন মাজতে হবে। আচ্ছা, আমি যাই। ঝুমার বিয়ের বেশ কিছুদিন পর একদিন মায়া পানি আনতে নদীর ঘাটে গেল। সেখানে তার সঙ্গে দেখা হলো তার ছোটবেলার পরিচিত সজলের সঙ্গে। তুমি কি মায়া? জি, কিন্তু আপনাকে তো চিনতে পারছি না। আপনি কে? আমাকে ভুলে গেছো? আমি সজল। সজল, এত বছর পর তোমাকে দেখছি, তাই প্রথম দেখেই চিনতে পারিনি। আমায় ক্ষমা করো। না চেনারই কথা। জমিদার যখন আমাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছিল তখন তো আমরা শহরে চলে গিয়েছিলাম। কয়েক বছর আগে আবার গ্রামে ফিরেছি। এখন পাশের গ্রামে থাকি। এখন মনে পড়েছে, তোমাকে দেখে সত্যিই খুব ভালো লাগছে। তোমার মা কেমন আছে? মা ভালো আছেন। ছোটবেলায় তোমাকে খুব ভালোবাসতেন। তোমার মা মারা যাওয়ার পরও তোমার কথা প্রায়ই বলতেন। আমিও কাকিমাকে খুব ভালোবাসতাম। আসলে মাই তোমার খোঁজ নিতে আমাকে এখানে পাঠিয়েছেন। তোমাকে আবার দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। সত্যি বলতে তোমাকে দেখে আমারও খুব ভালো লাগছে। কিছুদিন পর মায়া ও সজলের বিয়ে হলো। সজল তাকে নিয়ে পাশের গ্রামের ছোট্ট একটা বাড়িতে সংসার শুরু করলো। মায়া, তোকে কত বছর পর দেখছি। তোকে দেখে আমার চোখে পানি চলে আসছে। ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল তোকে আমার ঘরের বউ করে আনবো। মা, আপনিও আমাকে ছোটবেলায় অনেক ভালোবাসতেন, কিন্তু তখন তো বুঝতে পারিনি যে আমি একদিন আপনার ঘরের বউ হয়ে আসবো। চেয়েছিলাম তোকে ওই কষ্টের জীবন থেকে বের করে আনতে। মা, তোর কষ্টের জীবন সম্পর্কে আমি কিছুটা জানি, তাই তো আমার ছেলেকে তাড়াতাড়ি পাঠিয়েছিলাম। মা, আমি কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু তাদের জন্য আমার মনে একটুও রাগ নেই। এত অত্যাচারের পরেও তুই তাদের ভালো চাস? হ্যাঁ মা, সবাই ভালো থাকুক, কেউ যেন আমার মতো কষ্ট না পায়। মা, তুমি দেখছো তো, মায়ের মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তুই ঠিক বলেছিস। মায়া শুধু আমার ঘরের বউ নয়, আমার মেয়েও। জন্মের পর বেশি দিন মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু বিধাতা আমাকে আমার মায়ের ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। এর চেয়ে বড় কি হতে পারে? আমার সোনার হার কোথায় গেল? আমি জানি তুই চুরি করেছিস। মা, আমি আপনার গয়না কেন চুরি করতে যাব? এগুলো তো আপনারা আমার বিয়ের সময় দিয়েছিলেন। মিথ্যা বলিস না, আমার গলার হার তো তোর কাছেই ছিল। আমি সত্যি বলছি, আমি কিছু নিইনি। মুখ সামলে কথা বলো। তোমার মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আমি ভুল করেছি। আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। তাহলে আমার হার কোথায় গেল? তোর বাপের বাড়ি থেকে 10 লক্ষ টাকা এনে দিবি, না হলে এই বাড়িতে তোর জায়গা নেই। সরাসরি বললেই তো পারেন যে আপনাদের আরো যৌতুক দরকার। তার জন্য আমায় চোর বানানোর কি দরকার? বুঝতেই যখন পেরেছিস তখন আমাকে 10 লক্ষ টাকা এনে দে। আমার বাবা মার কাছে এত টাকা নেই, আর তারা সারা জীবন আমাদেরকে টাকা দিতে পারবে না। তাহলে এ বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না। অন্যদিকে মায়া ও সজলের সংসারে অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। একদিন মায়া একটা জমির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আমার সব সময় স্বপ্ন ছিল নিজের জমিতে সবজি চাষ করব, নিজে আয় করব, সংসারে সাহায্য করব। আমার সেই স্বপ্ন আর স্বপ্ন থাকবে না মায়া। এই জমিটা আমি তোমার জন্য কিনেছি। আজ থেকে এখানে আমরা নানা ধরনের সবজি চাষ করব, বাজারে বিক্রি করব। ধীরে ধীরে আমাদের সংসারের অবস্থাও ভালো হবে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আমি সত্যিই খুব ভাগ্যবতী। মা তার শ্বশুরের দেওয়া স্মৃতির জিনিস বিক্রি করে আমাদেরকে সাহায্য করেছেন, আর তুমি এত পরিশ্রম করে টাকা জমিয়ে এই জমি কিনেছো। তুমি ভালো থাকলেই আমাদের সব কষ্ট সার্থক। মা, কি হয়েছে মা? তুই এভাবে কাঁদছিস কেন? মা, আমার সংসার আর নেই, আমি শেষ হয়ে গেছি। কি বলছিস তুই?
ওরা আমার কাছে আরো 10 লক্ষ টাকা চেয়েছে মা। টাকা দিতে না পারে ওরা আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা। এত বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছিলাম তোকে, তবু ভাবিনি যে তোর কপালে এত কষ্ট লেখা আছে। আর ওইদিকে দেখো, মায়ার ভাগ্য কত ভালো, তার স্বামী গরিব হতে পারে কিন্তু সে আর তার শাশুড়ি মায়াকে মাথায় করে রাখে। কিছুদিন পর মায়া ও সজল মায়ার বাবার বাড়িতে এলো। সেখানে তারা ঝুমাকে কান্নারত অবস্থায় দেখতে পেল। আপা, তোমার এই অবস্থা কেন? তুমি কাঁদছো কেন? মায়া, বলো আপা, তোমার চোখে পানি আমার একদম ভালো লাগে না। আমাকে ক্ষমা করে দিস বোন। এসব কি বলছো? আমার সংসারটা শেষ হয়ে গেছে। আমি আজ বুঝতে পারছি ঘরে থাকতে তোকে কত কষ্ট দিয়েছি, তোকে কত অপমান করেছি। হয়তো সেসবেরই ফল ফিরে পাচ্ছি আজ আমি। আপা, অতীতের কথা ভেবে কষ্ট পেও না। আমি তোকে কখনোই ভালো করে বুঝিনি। তুই আমাকে সব সময় ভালো চেয়েছিস, অথচ আমি তোকে অপমান করেছি। তুমি আমার বড় বোন, তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমেনি। তুই সব সময় বলতিস বড় বাড়ি নয়, বড় মনের মানুষকে বিয়ে করতে। আমি তোর কথা শুনিনি। আপা, মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, তার মনে। আমি আজ বুঝতে পারছি আমার কাছে বড় বাড়ি ছিল কিন্তু শান্তি ছিল না, আর তোর কাছে ছোট ঘর কিন্তু ভালোবাসা আছে। বিধাতা সবার জন্যই আলাদা পথ ঠিক করে রাখে। তোমার জীবনও সুন্দর হবে, তুমি শুধু ভেঙে পড়ো না। তুই সব সময় সুখে থাকিস বোন, তোর সংসার যেন ভালোবাসায় ভরে থাকে। তুমিও সুখে থাকবে আপা, আমরা একসঙ্গে থাকবো, অতীতের কষ্ট ভুলে নতুন জীবন শুরু করব। মায়া ঠিকই বলেছে, মানুষ ভুল করতে পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করাটাই সবচেয়ে বড় কথা। মানুষ তার ভাগ্য নিয়ে অনেক স্বপ্ন দেখে। কেউ বড় বাড়ি পায় কিন্তু শান্তি পায় না, কেউ ছোট ঘরে থেকেও ভালোবাসায় ভরে ওঠে। শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা নয়, ভালোবাসা, সম্মান আর আপন মানুষের পাশে থাকা।